নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরও একটি নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসটি মূলত এক্সেলের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা এক্সেলের ফান্ডামেন্টাল এবং বেসিক কিছু রুলস যেমন সাম, মিন, এভারেজ, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ডিভাইড এইসব ফর্মুলা সম্পর্কে আমরা জানবো। তাই বেশি কিছু না বলে চলো আজকের ক্লাসটা শুরু করি। মাইক্রোসফট এক্সেল মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। এর সাহায্যে আমরা যে কোনো ধরনের চার্ট, লিস্ট, টেবিল তৈরি করে আমাদের কিন্তু ডেটাগুলো কালেক্ট করে রাখতে পারি। এক্সেলই হচ্ছে মাইক্রোসফটের সব থেকে ব্যবহারকারী সফটওয়্যারগুলির মধ্যে একটা। যে কোনো অফিস আদালত হোক, যে কোনো কাজের কিন্তু হিসেব নিকেশ রাখা হয় এক্সেল শিটে। তাই আজকের কিন্তু এই চাকরি দুর্মূল্যের বাজারে আপনাকে যদি কোনো সরকারি বেসরকারি চাকরি পেতে হয়, এক্সেল কিন্তু জানাটা আবশ্যক। 1997 সালে এই এক্সেল সফটওয়্যারটি প্রথম পাবলিশ করা হয়েছিল, আর তারপর থেকেই কিন্তু যে কোনো হিসেব নিকেশের কাজে এক্সেল সফটওয়্যারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এক্সেল ওপেন করলে আমরা দেখতে পারবো ছোট ছোট অনেক ঘর রয়েছে, আর এই ঘরগুলোতেই কিন্তু আমরা যে কোনো হিসেব নিকেশের কাজ করে থাকি। আমরা ওপর থেকে নিচ পর্যন্ত যে ঘর দেখতে পাই সেইগুলোকে কলাম বলা হয় এখানে, এবং ডান দিক থেকে বাঁ দিক, লেফট থেকে রাইটে যে ঘরগুলো রয়েছে সেগুলোকে বলা হয় রো। আর রো গুলোকে মার্কিং করা হয় 1 2 নাম হিসেবে, আর কলামগুলোকে মার্কিং করা হয় ABCD নাম হিসেবে। আর যেখানেই কিন্তু একটা রো এবং একটা কলাম গিয়ে মেশে সেখানেই ছোট ছোট বক্স তৈরি হয়, যেগুলোকে এক্সেলের ভাষায় বলা হয় সেল। এই সেলেই কিন্তু আমরা হিসেব নিকেশের যাবতীয় কিছু লিখে থাকি। এই 1 থেকে শুরু করে আপনি যদি রো হিসেবে যান, দেখতে পারবেন প্রায় 10,48,576টি রো রয়েছে, এবং কলাম হিসেবে যদি যান দেখতে পারবেন লাস্ট কলাম নেম হচ্ছে XFD, যেটা কিন্তু হিসাব করলে দাঁড়ায় টোটাল কলাম সংখ্যা 16,088টি কিন্তু কলাম রয়েছে। এবার চলে আসি, ধরুন আপনি কিছু এখানে ডাটা লিখেছেন, যে কোনো নাম্বার হতে পারে, যে কোনো টেবিল তৈরি আপনি করেছেন। যেরকম আমার আগে থেকে টেবিল তৈরি করা রয়েছে, সেই টেবিলটাকে আপনি ওপেন করে নেব। যেরকম আমি কিন্তু একটা ডাটা এখানে উপস্থাপন করেছি, এই ডাটাটা যদি আমি টেবিল হিসেবে দেখাতে চাই, কিন্তু এটা কিন্তু টেবিলের মতো লাগছে না, কারণ টেবিলের মতো যেরকম দাগ দাগ ছোট ছোট করা থাকে সেটা কিন্তু এখানে করা নেই। আমার এই যে দাগগুলো রয়েছে এখানে দেওয়া ছোট ছোট, এই দাগগুলো কিন্তু আমার কাজের সুবিধার জন্য। এটা কিন্তু যদি আমি প্রিন্ট আউট করি তাহলে কিন্তু পরিষ্কার পেজ বেরোবে, কোনো দাগ কিন্তু দেওয়া থাকবে না। তাহলে যদি আমি টেবিলের মতো এটাকে শো করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমরা এই যে ডাটাটা আমি নিয়েছি এই ডেটাটাকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বর্ডার দিয়ে দেবো। বর্ডার থাকে ফন্ট গ্রুপের মধ্যেই দেখবে ওপরেই বর্ডার অপশন রয়েছে। এই বর্ডার থেকে আমরা চলে যাব অল বর্ডার। অল বর্ডার ক্লিক দেখতে পারবে ডেটাটা কিন্তু টেবিলের মতো লাগছে। এবার আমি এই ঘরে আমি টোটালটা বের করতে চাই। এবার পাশেই দেখতে পাচ্ছ আমি টোটাল, ম্যাক্স, মিন, এভারেজ এবং রাউন্ড অফের ঘর তৈরি করে রেখেছি। এইখানে আমি এগুলো হিসেব নিকেশ করে বসাতে চাই। আপনি যদি টোটাল নাম্বার বের করতে চাই, আমার এখানে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো যোগ করতে চাই। এবার ধরুন আপনি এক্সেলে হিসাব নিকেশ রাখছেন, কিন্তু আপনার কোনো নাম্বারকে টোটাল করতে হবে। এই টোটাল করার জন্যই আমরা ইউজ করি সাম। সাম ফাংশনটি বা সাম ফর্মুলাটি ইউজ হয় যে কোনো সংখ্যার যোগফল বের করার জন্য। এর জন্য আমাকে কি করতে হবে? এক্সেলে যে কোনো ফর্মুলা টাইপ করতে গেলে শুরু করতে হয় ইকুয়াল টু প্রেস করে। ইকুয়াল টু প্রেস করা মানেই কিন্তু আমি এর পরে কোনো ফর্মুলা ট্যাপ করতে চাই। ইকুয়াল টু লেখার পরে এখানে আমি কি করতে চাই? যোগ করতে চাই। যোগ করতে গেলে আমাকে ক্লিক করতে হবে, সাম লিখতে হবে। সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ওপেন করার পরে আমার ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করতে হবে আমি কোন ঘরগুলোকে যোগ করতে চাই। আমি যেমন এখানে আগেই বলে রাখি, প্রত্যেকটা সেলের কিন্তু একটা ঘর অ্যাড্রেস হয় বা সেল অ্যাড্রেস হয়। সেটা কি করে হয়? ধরুন আমি এই যে রাউন্ড অফ যে লিখতে চাই, এই যে রাউন্ড অফ লেখার যে প্রথম ঘরটা, এটার একটা অ্যাড্রেস রয়েছে। সেই অ্যাড্রেসটা কি? সেই সেলটি যে কলাম বরাবর রয়েছে আর যে রো বরাবর রয়েছে এই দুটো অ্যাড করলে কি হয়? L61। তাহলে L61 হচ্ছে এই যে সেলটি এর অ্যাড্রেস। সেরকমই আমি এখানে বেঙ্গলিকে যোগ করতে চাই, বেঙ্গলি জিওগ্রাফি হিস্ট্রি। তাহলে বেঙ্গলির সেল অ্যাড্রেস কি? B61। তাহলে B61 লিখবো অথবা ক্লিক করব, তাহলে কিন্তু অটোমেটিক চলে যাবে। তারপরে আমি কমা দেবো। কমা দেওয়ার পরে এরপরে আমি কাকে যোগ করতে চাই? এই C61, তাই তো, জিওগ্রাফি। তারপর D61, তারপর E61, তারপর F61, তারপর G61। এইভাবে কিন্তু আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আমরা যখনই ঘর নাম্বার দেওয়া হয়ে যাবে এটাকে আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে এন্টার দেবো। তাহলে দেখুন টোটাল হয়ে কিন্তু চলে এসেছে। এবার এক্সেলে ফর্মুলা লেখার পর একটি বড় সুবিধা হলো, আমি যদি সেম ফর্মুলা অনেকের ক্ষেত্রে কাজে লাগাতে চাই, শুধুমাত্র একজনারটা বের করলে বাকিদেরটা আর বের করতে হয় না। তখন কি করতে হয়? ধরুন আমি এই যে নিচেও তো এদের নাম্বারগুলো অটোমেটিক সাম করতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে? এই যে আমি যেখানে ফর্মুলাটা লিখেছি, ফর্মুলা লিখে যে সামটা করেছি, এই যে সেলটার নিচে দেখবে একটা স্ক্রোল ট্যাব থাকবে। স্ক্রোল ট্যাবটা আমরা ক্লিক করে টেনে ড্র্যাগ করে বাকি যাদেরকেও এরকম যোগ করতে চাই সেই ঘর পর্যন্ত টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে ছেড়ে দিলে দেখবে বাকিদেরটাও কিন্তু অটোমেটিক
সাম হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই সাম করে ফেলতে পারবো। আরেকটা জিনিস মনে রাখো, এই ওপরেই আমি যে টেবিলটা তৈরি করেছি তার ওপরেই একটা ঘর দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ফাংশন ট্যাব। এই ফাংশন ট্যাবে আমরা যাই যে কোনো সেলে যাই লিখ না কেন সেটা কিন্তু শো হবে। আমি চাইলে এখান থেকেও এডিট করতে পারি ক্লিক করে, অথবা আমি ধরো কোনো ইকুয়েশন বসিয়ে বের করে ফেলেছি, এবার মনে হলো কোথাও ভুল হয়েছে, তখন আমরা কি করতে পারি, হয় এখান থেকে ঠিক করব ফাংশন ট্যাব থেকে, অথবা যেখানে আমি ইকুয়েশনটা লিখেছি সেখানে ডবল ক্লিক করলে কিন্তু আমার সূত্রটা অন হয়ে যাবে, সেখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। এরপর চলে আসছি আমরা ম্যাক্স মিন ম্যাক্সিমাম। আমরা যদি এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মধ্যে থেকে সব থেকে বড় সংখ্যা কোনটি সেটা বের করতে চাই। এখানে যেহেতু ছোট করে টেবিল তৈরি করা দেখেই আমরা বুঝতে পারছি, কিন্তু অনেক সময় অনেক বড় টেবিল থাকে, সেখানে বারবার খোঁজা সমস্যা হয়ে যায় যে বড় সংখ্যা কোনটি। তখন কিন্তু আমরা এই ম্যাক্স বলে যে ইকুয়েশনটা ফাংশনটা রয়েছে তার সাহায্যে কিন্তু আমরা সহজেই ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে পারি। সামের মতনই কিন্তু সেম ইকুয়েশনই লিখতে হবে আমাকে, শুধুমাত্র সামের জায়গায় আমরা ম্যাক্স লিখে দেবো, বাকি কিন্তু ফরম্যাট পুরো সমান। ইকুয়াল টু দিয়ে শুরু করব, তারপর লিখে দেবো ম্যাক্স লেখার পরে একইভাবে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। এবার আরও একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, আমাকে বারবার ঘর নম্বর লিখতে হবে না। আমি কোন ঘর থেকে কোন ঘর পর্যন্ত ম্যাক্স বের করতে চাই বা সাম বের করতে চাই, শুধু সেটাকে সিলেক্ট করে ড্র্যাগ করলে অটোমেটিক কিন্তু সেই নাম্বারটা চলে আসবে। যেমন আমি হিন্দি পর্যন্ত, বেঙ্গলি থেকে, তাহলে হিন্দি পর্যন্ত সিলেক্ট করে দিলাম। মাঝখানে ক্লোন দেওয়া মানেই ক্লোনের আগের ঘর থেকে ক্লোনের পরের ঘর পর্যন্ত সমস্ত ঘরকেই বোঝায়। তারপর আমরা এটাকে ক্লোজ করে দেবো, এন্টার দেবো। দেখো সব থেকে বড় নাম্বারটা কিন্তু এখানে শো হচ্ছে, ম্যাক্স। এরপরে চলে আসি মিনের কাজও সেম। ম্যাক্সের কাজ যেরকম সব থেকে বড় সংখ্যা বের করা, মিনের কাজ ঠিক উল্টো, ছোট সংখ্যাটি বের করা। এর জন্য আমাকে একইভাবে ইকুয়াল টু দিতে হবে, ইকুয়াল টু দেওয়ার পরে লিখে দিতে হবে মিন লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। একইভাবে আমরা কোন ঘরগুলোর মধ্যে থেকে মিনটা বের করতে চাই সেটাকে সিলেক্ট করে দেবো। আমি কিন্তু চাইলে সংখ্যাগুলো ডাইরেক্ট লিখতে পারি, কিন্তু সংখ্যা লিখলে কী হবে, এখানে তো আমার সঠিক উত্তর আসবে, কিন্তু বাকি ঘরগুলোতে কিন্তু ঠিকঠাক আসবে না। কারণ কি, আমরা প্রথম ঘরে যেই নাম্বার অনুযায়ী দিই, পরে সেটা যখন স্ক্রোল বার ধরে আমরা টানি, পরের ঘরটা নিয়ে নেয়। যেরকম আমি এখানে B61 দিয়েছি, অটোমেটিক স্ক্রোল করবো যখন B62, B63 নিয়ে নেবে। এবার এখানে যদি আমি নাম্বার হিসেবে দিই, নাম্বার দিলে তো এই নাম্বারের সাথে মিলবে না পরের নাম্বার। তার জন্য কিন্তু আমাদের সুবিধা হচ্ছে সবসময় সেল অ্যাড্রেস দিয়ে ফর্মুলার কাজ করা। এন্টার দিলে দেখো মিন বেরিয়ে গেল। এরপর আমরা ড্র্যাগ করে টেনে দেবো নিচে এই পয়েন্ট ধরে, তাহলে কিন্তু বাকিদেরটাও বেরিয়ে যাবে। এরপর আমরা বের করব এভারেজটা কিন্তু খুবই কাজে লাগে, বিশেষ করে যারা স্কুল কলেজের মার্কশিট তৈরি করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এভারেজটা খুবই দরকারি। এভারেজের ক্ষেত্রেও কিন্তু নিয়ম কোনো আলাদা নয়, ফরম্যাট সেম ফরম্যাট। আমি শুধু ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দেওয়ার পরে লিখে দিতে হবে এভারেজ কিন্তু অটোমেটিক চলে এসে নিচে। আমি ক্লিক করব, ক্লিক করার পরে ফার্স্ট ব্র্যাকেটে সেমভাবে কিন্তু আমরা কোন সংখ্যাগুলোর এভারেজ বের করতে চাই বা গড় বের করতে চাই সেটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে। এবার আমরা ওকে করবো, দেখুন কিন্তু এভারেজ কিন্তু বেরিয়ে গেছে। এভারেজ 64 করে সে পেয়েছে। ড্র্যাগ করে দেবো, নিচের বাকিদেরটাও কিন্তু বেরিয়ে যাবে। এরপর আমরা শিখবো রাউন্ড অফ ইকুয়েশন। রাউন্ড অফ ইকুয়েশনের কাজ আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লেগে থাকে, বিশেষ করে যখন ডেসিমেল প্লেসের কোনো সংখ্যা আমার কোনো কিছুতে বেরোয়। এখানে নাম্বারটা বেরিয়েছে 74.3333, তাই তো? রাউন্ড অফের কাজ হচ্ছে ডেসিমেল প্লেসের পরে অনেক বড় সংখ্যাকে ছোট করে নিয়ে আসা। যেরকম আমি ধরো আমার একটা রুলস রয়েছে, ধরো ডেসিমেল প্লেসের পরে একটা সংখ্যাই রাখা যাবে, কিন্তু আমি এভারেজ বের করতে গেলে অনেক সংখ্যা বেরিয়ে যাচ্ছে। আমি কি বাকি সংখ্যাগুলো কেটে দেবো? এরও কিন্তু একটা রুলস রয়েছে। তোমরা ক্লাস 9-10 অঙ্কে দেখবে আসন্ন মান বলে একটি অঙ্ক থাকে, যেখানে কি হয়, পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাটা যদি 5 অথবা 5-এর বেশি হয় তাহলে আগের ঘরের সাথে অটোমেটিক 1 যোগ হয়ে যায়, এবং যদি 5-এর কম হয় তাহলে কিন্তু সেমই থাকে সংখ্যাটা। সেরকমই কিন্তু আমাদের কম্পিউটারে এই কাজটা করে দেয় রাউন্ড অফ। তার জন্য আমাকে কি করতে হবে, এই ইকুয়েশনটা একটু কিন্তু আলাদা। তার জন্য যেহেতু রাউন্ড অফ একটা সিঙ্গেল সংখ্যাকে নিয়ে হয়, তাহলে একটু ভালো করে দেখতে হবে। রাউন্ড অফটাকে আমরা যখন করব, ইকুয়াল টু দেবো, লিখবো রাউন্ড অফ। রাউন্ড লিখলেই শুধু হবে, তারপর ব্র্যাকেট ওপেন করব। ওকে করার পরে আমি কোন ঘরটা রাউন্ড অফ করতে চাই সেই ঘরটা সিলেক্ট করবো। যেমন আমি এভারেজের রাউন্ড বের করতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে এভারেজেরই কিন্তু প্রয়োজন হয়, এখানে নেই কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু পয়েন্টে আছে, তাহলে আমি এটার হিসেবে বের করব। কিন্তু আমি এরপর দেব, আমি এই যে সংখ্যাটা রাউন্ড অফ করতে চাই এর ডেসিমেল প্লেসের পরে কটা ঘর পর্যন্ত আমি রাখতে চাই। আমি চাই একটা ঘর পর্যন্ত রাখবে, তাহলে এখানে শুধু 1 লিখে দিতে হবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ।
অ্যান্ড এন্টার। রাউন্ড লেখার পরে আমরা নাম্বার দিয়েছি, মানে কোন নাম্বারটা আমি রাউন্ড করতে চাই সেই নাম্বারের সেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, এবং তারপরে নাম ডিজিট মানে নাম্বার ডিজিট, মানে আমি রাউন্ড অফের পরে কতগুলো ঘর রাখতে চাই, মানে একটা ডেসিমেল প্লেসের পরে কতগুলো ঘর রাখতে চাই। দেখার পরে এন্টার দিলে কিন্তু আমি যেহেতু কোনো ঘর রাখতে চাইনি, 64 ছিল তাই 64 চলে এসেছে। কিন্তু বাকিদের যদি আমি ড্র্যাগ করে দিই দেখবে এখানে কিছু চেঞ্জ হয়েছে। যেমন এখানে 75.5 ছিল, যেহেতু আমি কোনো ঘর রাখতে চাই না, 0 লিখেছিলাম, তাহলে এই 75-এর 5ই ছিল লাস্ট ঘর, কিন্তু তারপরেও আরেকটা 5 রয়েছে পয়েন্টের পরে, যেহেতু 5 অথবা 5-এর বেশি রয়েছে তাই আগের ঘরের সাথে এক যোগ হয়ে কী হয়ে গেছে, 75-এর জায়গায় 76 হয়ে গেছে। তাহলে রাউন্ড অফটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। যদি এই ফাংশনগুলো নিয়ে কোনো ধরনের কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাবে, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা যোগ করা শিখলাম, বড় সংখ্যা বের করা শিখলাম, ছোট সংখ্যা বের করা শিখলাম, এভারেজ শিখলাম এবং রাউন্ড অফ শিখলাম। এরপর রয়েছে গুণ, ভাগ আর বিয়োগ, তাই তো? এই গুণ, ভাগ, বিয়োগটাও আমরা এখানেই দেখে নেব। গুণ বলতে আমরা মাল্টিপ্লিকেশনকে বুঝি, যেহেতু এই যে গুণ, ভাগ, বিয়োগ সবই 2 সংখ্যার হয়ে থাকে, 3 বা 4 সংখ্যার একসাথে করা যায় না, তার জন্য এর কোনো কিছু লিখতে হয় না, এর কোনো ফাংশন আলাদাভাবে কোনো ফাংশন নেই, এটাকে শুধু আমাকে চিহ্নের সাহায্যে দেখিয়ে দিলেই হবে। যেরকম ধরুন আমি 80 থেকে 45 সাবট্রাকশন করে এখানে লিখতে চাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে, ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু মানে কোনো ইকুয়েশন হচ্ছে এখানে বা ফর্মুলা চলছে। এবার আমাকে কিচ্ছু লিখতে হবে না, ডাইরেক্ট দেখিয়ে দিতে হবে আমি কার থেকে কার বিয়োগ করবো। যেমন আমি 80 থেকে বিয়োগ করবো 45, ডাইরেক্ট 80 লিখবো, অথবা 80 যে সেল নাম্বার সেটাকে উল্লেখ করব। তারপর আমরা কিবোর্ড থেকে মাইনাস কিটাকে আমরা প্রেস করব, করার পরে আমি যে সংখ্যাকে বিয়োগ করতে চাই সেই সেলটাকে ক্লিক করব। ক্লিক করলেই দুটো হয়ে গেল। এরপর আমরা এন্টার দিলে কিন্তু সেটা বিয়োগফল চলে আসবে। একইভাবে যদি আমরা কোনো সংখ্যার ভাগ করতে চাই, ধরুন আমি 80কে ডিভাইড করতে চাই 4 দিয়ে, তাহলে আমি এখানে যেখানে ডিভাইড করে লিখতে চাই ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দিয়ে আমি যাকে ভাগ করতে চাই লেখার পরে আমার হচ্ছে ডিভাইড যে বার রয়েছে, ডিভাইড কি সেটা কিন্তু এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কাকে দিয়ে ভাগ করতে চাই, 4কে দিয়ে, 4কে লিখে দিলাম, তারপরে এন্টার। দেখো ডিভাইড কিন্তু হয়ে গেছে। সেমভাবে কিন্তু আমরা গুণটাও করতে পারি। ধরুন আমি 20কে গুণ করতে চাই 5 দিয়ে, আর গুণ করার পরে আমি এই সেলে লিখতে চাই, তাহলে কি করতে হবে, এই সেলে আসার পরে ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দিয়ে আমি 20কে গুণ করতে চাই, তাহলে 20কে সিলেক্ট করে নিলাম ঘর নাম্বারটা। তারপর আমাদের যে মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লাই যে সিম্বলটা রয়েছে স্টার মতো, সেই স্টার দিয়ে কিন্তু এখানে গুণ করা হয়, তাহলে স্টার্টকে ক্লিক করব। তারপর আমি কাকে দিয়ে গুণ করতে চাই, 5, তাহলে 5 অথবা লিখে দেবো, অথবা 5কে আমরা এখানে প্রেস করব, তাহলে কিন্তু তার সেল নাম্বারটা চলে আসবে। এরপর এন্টার দেবো, দেখো কিন্তু মাল্টিপ্লাই হয়ে চলে এসেছে। তাহলে আশা করি আজকের ফর্মুলাগুলো বুঝতে পেরেছো। যদি ফর্মুলা কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে যেহেতু এটা প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে আমরা আর বেশি কিছু নিয়ে আলোচনা করলাম না, একদম বেসিক যে ফাংশনগুলো আমাদের সবসময় ব্যবহার হয়, যে ফর্মুলাগুলো আমাদের টুকটাক ছোটোখাটো সব কাজে লাগে, সেইগুলোই আমরা প্রথম ক্লাসে দেখালাম তোমাদের। এছাড়াও কিন্তু আমরা এমএস ওয়ার্ডের মতো যে কোনো যে টেক্সট লেখার পরে সেটার এডিট কিন্তু এই ফন্ট গ্রুপ থেকে করতে পারি, অ্যালাইনমেন্ট গ্রুপ থেকে কিন্তু প্যারাগ্রাফ বা এলিগান ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি। এগুলো কিন্তু আমরা এমএস ওয়ার্ডেই শিখেছি। এমএস ওয়ার্ডে কিন্তু এগুলো আমরা প্রতিটা পয়েন্ট ধরে ধরে শিখিয়ে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো, উপরে থাকা আই বাটনে ক্লিক করে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। এমএস ওয়ার্ডের কিন্তু ফুল কোর্স কিন্তু আমাদের করানো হয়েছে, আমাদের চ্যানেলের প্লেলিস্টও দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। এমএস এক্সেল শিখতে গেলে তোমাকে কিন্তু এমএস ওয়ার্ড যদি জানা থাকে তাহলে কিন্তু খুবই সুবিধা হবে, কারণ টেক্সট এডিট করার যে ফাংশনগুলো রয়েছে, যে টুলসগুলো রয়েছে, সেটা কিন্তু এমএস ওয়ার্ডে যেরকম এমএস এক্সেলেও কিন্তু সেম পুরো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এরকমই আরও এক্সেল সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।